হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফির একটা পার্ট যেখানে রিভার সিস্টেম অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার ভারতের সমস্ত নদ নদী সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তারপরে ছোটোখাটো নদীগুলোকে আমরা গুরুত্ব দিইনি বলতে পরীক্ষাতে যেহেতু আসে না, সেগুলো সেই কারণে আমরা এখানে ডিসকাস করব না। কিন্তু যেগুলো আসে সেটা অপ্রধান নদী হলেও কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। সুতরাং এই ভিডিও আপনাকে কিন্তু পরীক্ষাতে যেমন ইজিলি নাম্বার পেতে সহায়তা করবে এবং ভারতের নদ নদী সম্পর্কে একটা স্বচ্ছ ধারণাও কিন্তু প্রদান করবে। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এই ভিডিওটা মূলত কম্পিটিটিভ রিলেটেড, এই কারণে কিন্তু যেই অংশগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেইগুলোই শুধু আমরা কিন্তু আলোচনা করেছি। সে হতে পারে স্কুল সার্ভিস কমিশন, হতে পারে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, ডব্লিউবিসিএস, পিএসসি বা ক্লার্ক, এই ধরনের যে কোনো পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আসে। আমরা শুধুমাত্র সেইগুলোই আলোচনা করছি। আর এই আপডেটটা করেছি আমরা এনআইসি ইন্ডিয়া, অর্থাৎ ন্যাশনাল পোর্টাল অফ ইন্ডিয়া থেকে কিন্তু আমরা সমস্ত ইনফরমেশান নিয়েছি। সেই কারণে সেখানে যেইভাবে ডাটা দেওয়া আছে সেইভাবেই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমে যে ব্যাপারটাই আসছি যে আমরা কি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেটা আগে জেনে নিই। তো আমরা আলোচনা করতে চলেছি ক্লাসিফিকেশান অফ রিভার, অর্থাৎ ক ধরনের রিভার আছে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করব। যেখানে দেখাচ্ছি কি যে ক্লাসিফিকেশান অফ রিভারের আন্ডারেই কিন্তু হিমালয়ান রিভার রয়েছে কিছু, আর পেনিনসুলার রিভার রয়েছে কিছু। অর্থাৎ হিমালয়ান রিভার কোনগুলো, পেনিনসুলার রিভার কোনগুলোকে বলবো সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে আলোচনা করব। আদার্স ইম্পর্টেন্ট রিভার সিস্টেমের মধ্যে আমরা সবরমতী, মাহি, লুনি, সুবর্ণরেখা, দামোদর, তিস্তা এই কটাকেই আলোচনা করেছি, কারণ পরীক্ষাগুলোতে দেখা গেছে এই ধরনের কোশ্চেনগুলোই আসে, অর্থাৎ এই সমস্ত নদ নদী থেকে কোশ্চেন আসে। তো এরপরে আমরা কি করেছি, ক্লাসিফিকেশান শুরু করলাম। তাহলে শুরু করছি কি যে ক্লাসিফিকেশান ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া, যেখানে বেস্ট অন সোর্সের উপর নির্ভর করে আমরা দুটো ভাগে ভাগ করেছি, অর্থাৎ নদ নদীগুলো কোথা থেকে সৃষ্টি হচ্ছে তার উপর নির্ভর করে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করেছি। সো সেই দুটো ভাগ হলো কি, একটা হলো হিমালয়ান রিভার সিস্টেম, অর্থাৎ যে সমস্ত নদ নদীগুলো হিমালয় থেকে সৃষ্টি হয়েছে তাকে বলবো কি হিমালয়ান রিভার সিস্টেম, আমরা ছবিতেও দেখাবো। আর একটা বলা হচ্ছে কি পেনিনসুলার রিভার সিস্টেম, অর্থাৎ উপদ্বীপীয় রিভার সিস্টেম। হিমালয়ান রিভার সিস্টেমের মধ্যে রয়েছে কি যে ইন্দাস, অর্থাৎ সিন্ধু নদী, গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদী। আর পেনিনসুলার রিভার হিসাবে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এগুলো আলোচনা করব, যেগুলো কিন্তু ইস্ট ফ্লোয়িং রিভার, যেগুলো কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে। আমরা বিস্তৃত আলোচনা অবশ্যই করব। আর নর্মদা, তাপ্তি যেগুলোকে ওয়েস্ট ফ্লোয়িং রিভার, যেগুলো আরবিয়ান সিতে কিন্তু পড়েছে। এছাড়াও আমরা আলাদা যে সমস্ত রিভার সিস্টেম রয়েছে, অর্থাৎ কানেক্টিং রিভার কিছু রয়েছে, যেটা সবরমতী, মাহি, লুনি, সুবর্ণরেখা এবং দামোদর, এগুলো যে আলোচনা করব সেগুলোতে আমরা যখন ভিডিও বলবো তখন আমরা নিশ্চয়ই এটাকে আলোচনা করব। তো এরপর আমরা চলে যাচ্ছি কি যে হিমালয়ান রিভার সিস্টেম বলতে কি বলা হচ্ছে। দেখুন, হিমালয়ান রিভার সিস্টেম বলতে যে সমস্ত নদ নদীগুলো হিমালয় পর্বত থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ আমাদের এখানে হলো আমাদের প্রিয় ভারত, এখানে ভারতবর্ষ, আর এখানে রয়েছে হিমালয় পর্বত। এই হিমালয় থেকে যে সমস্ত নদ নদীগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে বলবো কি হিমালয়ান রিভার। হিমালয়ান রিভার মধ্যে ভারতে এসছে এমন প্রধান প্রধান তিনটা নদী হলো কি ইন্দাস বা সিন্ধু নদী, গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র রিভার। এই তিনটা হলো হিমালয়ান রিভার হিসাবে কিন্তু আমরা আলোচনা করব। এরপরে যেটা বলা হচ্ছে যে পেনিনসুলার রিভার বলতে কি বুঝবো। পেনিনসুলার রিভার বলতে বলা হচ্ছে, দেখুন ভারতবর্ষের এই পার্টের এই দিকটা বয়ের মতো, কারণ কি এদিকে জল আছে, এদিকে জল আছে, এদিকে জল আছে, তার মানে মাঝে তিন দিক জল দ্বারা আবৃত এমন ভূভাগকে আমরা বলে দিচ্ছি কি বদ্বীপ, মাফ করবেন, উপদ্বীপ। তার মানে উপদ্বীপের তিন দিকে কিন্তু জল আছে, সেই কারণে আমরা দক্ষিণ ভারতকেও কিন্তু উপদ্বীপ হিসাবেই দেখতে পারি। তাই সেই কারণে এখানে যে সমস্ত রিভার আছে সেগুলোকে আমরা বলবো কি উপদ্বীপীয় রিভার সিস্টেমের আন্ডারে আমরা নিয়ে নেব। সেখানে আমরা কি পড়ছি, যে মহানদী পড়ছি, গোদাবরী পড়ছি, কৃষ্ণা, কাবেরী। আর আরবিয়ান সি হিসাবে এখানে দেখুন নর্মদা এবং তাপ্তি রিভার আছে, যেটা কিন্তু আরবিয়ান সিতে কিন্তু পড়েছে। আবার আমরা বললাম কি ইস্ট ফ্লোয়িং রিভার এবং ওয়েস্ট ফ্লোয়িং রিভার। ইস্ট বলতে আমরা জানি ভারতের এই দিকটা হলো ইস্ট আর এই দিকটা হলো ওয়েস্ট। তার মানে এই দিকে আরবিয়ান সি রয়েছে, এদিকে বে অফ বেঙ্গল রয়েছে। যে সমস্ত নদীগুলো পূর্ব দিকে আসবে, কারণ পূর্ব দিকে আসবে, তাকে আমরা বলবো কি ইস্ট ফ্লোয়িং রিভার। তার মানে আমি বলতেই পারি মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এগুলো কি ইস্ট ফ্লোয়িং রিভার,
ইস্ট ফ্লোয়িং হলে সে স্বাভাবিকভাবে বে অফ বেঙ্গলে এসে কিন্তু পতিত হবে। আর এই সাইডটা অর্থাৎ ওয়েস্টের দিকে যে সমস্ত রিভার আসবে তার মধ্যে দেখা গেছে নর্মদা, তাপ্তি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, এবং সেই রিভারগুলো কিন্তু পরীক্ষাতে বারে বারে এসছে। সুতরাং ওয়েস্ট ফ্লোয়িং রিভার এবং ইস্ট ফ্লোয়িং রিভার দুটো কিন্তু আমরা জেনে নিলাম। এরপরে আসছি কি ইন্দাস রিভার সিস্টেম, অর্থাৎ আমরা হিমালয়ের আন্ডারে যে সমস্ত নদী পড়তে চলেছি, সিন্ধু, ব্রহ্মপুত্র এবং গঙ্গা। তো আমরা কি করছি, আজকে একটা কনসেপ্ট দিয়ে চলে যাবো, অর্থাৎ আমরা সিন্ধু সম্পর্কে আলোচনা করব, কিন্তু তার ট্রিবিউটারি নিয়ে কিন্তু বিস্তৃত আলোচনা করব না, কারণ ভিডিও তখন 1 ঘন্টার উপর হয়ে যেতে পারে। সুতরাং সেই কারণে কিন্তু আমরা চেষ্টা করছি যে আপনাকে একটা কনসেপ্ট ভালোভাবেই কিন্তু কনসেপ্ট দিয়েই যাব, অর্থাৎ ছোটোখাটো বেশি বা কম ইনফরমেশান দিব এমনটা নয়, আমরা এক্সট্রা ট্রিবিউটারি সম্পর্কে কিন্তু আলোচনা করব না। তো প্রথমে বলা হচ্ছে কি ইন্দাস রিভার সিস্টেম। ইন্দাসের বলা হচ্ছে কি ইন্দাস রিভার সিস্টেমের আরেক নাম রয়েছে, যেটাকে বলা হচ্ছে সিন্ধু, অর্থাৎ বাংলাতে আমরা সিন্ধু বলি, সিন্ধু ইন্দাস রিভারটাই অ্যাকচুয়ালি সিন্ধু রিভার। এটা হলো লার্জেস্ট রিভার বেসিন অফ ওয়ার্ল্ডের সবথেকে দীর্ঘতম কথাটা ভুল, বৃহত্তম বেসিন নিয়ে রয়েছে। কারণ একটা প্রধান নদী কী করে, তার একটা ক্যাচমেন্ট এলাকা থাকে, যার মধ্যে সে কিন্তু তার সমস্ত জল কালেকশন বলুন বা জলটাকে প্রবাহিত করে ছড়িয়ে দেওয়া বলুন, সব কিন্তু তার একটা নির্দিষ্ট বেসিনের মধ্যে করতে হয়। সেই বেসিন এলাকা যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে সবথেকে বেশি এরিয়া জুড়ে কিন্তু একটা প্রধান সিন্ধু নদীর প্রধান নদীটা এবং তার উপনদী শাখা নদী কিন্তু সমগ্র অঞ্চলটা পৃথিবীর সবথেকে বেশি জায়গা জুড়ে অবস্থান করছে। সুতরাং সিন্ধু নদী হলো সবথেকে লার্জেস্ট রিভার বেসিন অফ দ্য ওয়ার্ল্ড। লংগেস্ট রিভার ইন এশিয়ার মধ্যে সবথেকে কিন্তু দৈর্ঘ্যের দিক থেকে যদি দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে সবথেকে লম্বা নদী। এই নদীটা সৃষ্টি হয়েছে কোত্থেকে, দেখুন এদিকে হিমালয় ছিল, হিমালয়, আর এই দিকে দেখুন চায়না এবং তিব্বত, অর্থাৎ তিব্বত একটা দেশ যা কিন্তু চায়না অনেকটা অধিগ্রহণ করে রেখেছে বা প্রভাব খাটানোর চেষ্টা করে। সেই তিব্বতের দেশে একটা জায়গা আছে, অর্থাৎ মানস সরোবর, অর্থাৎ একটা লেক আছে, সেই লেক থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে, যা কিন্তু তিব্বতেই রয়েছে। তিব্বতে মানস সরোবর লেক থেকে কিন্তু সিন্ধু নদী সৃষ্টি হয়েছে। এবার সিন্ধু নদী কী করেছে, মেজর পার্সেন্ট কিন্তু পাকিস্তানে রয়েছে, ইন্ডিয়াতে খুব কম রয়েছে, সেটা আমরা আলোচনায় আসব। কোথায় এসে পতিত হয়েছে, অর্থাৎ সৃষ্টি জানলাম মানস সরোবর থেকে, পতিত হয়েছে কিন্তু পাকিস্তানে করাচির কাছে কিন্তু আরবিয়ান সি বা আরব সাগরে এসে কিন্তু পতিত হয়েছে। কোন কোন দেশ এই নদীটা শেয়ার করেছে, অর্থাৎ এই নদী কোন কোন দেশকে শেয়ার করেছে, সেটা যদি দেখি ইন্ডিয়া এবং পাকিস্তান কিন্তু শেয়ার করেছে। এবার যদি আমরা দেখি যে এরিয়াটা কত, আমরা তো বললাম বৃহত্তম সবথেকে লার্জেস্ট বেসিন রয়েছে এর, তাহলে সেইটা কত, 11,65,000 স্কোয়ার কিলোমিটার। এটা কিন্তু সবথেকে বড়। আর লং লেন্থ কত বলা হচ্ছে, লেন্থ হলো 2900 কিলোমিটার, আর ইন্ডিয়াতে রয়েছে কত, 709 কিলোমিটার মাত্র। তার মানে মেজর পার্সেন্ট কিন্তু পাকিস্তানেই রয়েছে, এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। কিন্তু কোথাও কোথাও লেন্থ নিয়ে কিন্তু বিতর্কিত আছে, যেটা কিন্তু আমরা যে প্রথম ডাটাটা বললাম 2900 কিলোমিটার এবং 709 কিলোমিটার ইন্ডিয়াতে, সেটা কিন্তু এনআইসি রিপোর্ট থেকেই কিন্তু আমরা নিয়েছি, যেটা কিন্তু 2019 জুনের লাস্ট আপডেট অনুসারে, তারপর কোনো আপডেট হয়নি এখনও পর্যন্ত। আর যদি অ্যাকর্ডিং টু কোয়ারা আছে যে, সেটা দেখুন যে কোনো কোশ্চেন লিখলে কিন্তু আপনি ইজিলি পাবেন, এবং অথেন্টিক সাইট, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে লেন্থটা বলা আছে সিন্ধু নদীর 3180 কিলোমিটার, এবং ইন্ডিয়াতে রয়েছে 1114 কিলোমিটার। এই ডাটাটা কিন্তু আপনি পারলে নিজের কাছে রাখবেন, যা কিন্তু আপনাকে হেল্প করবে। এরপরে আমরা আসছি কি যে মেন ট্রিবিউটারি কী কী। মেন ট্রিবিউটারির মধ্যে দেখা যাচ্ছে সতলুজ, বিয়াস, রবি, চেনাব, ঝিলম। এইগুলো হলো সিন্ধু নদীর মেন ট্রিবিউটারি। এগুলো সম্পর্কে আপনাকে আমরা বিস্তৃত আলোচনা করব না, কিন্তু অল্প বিস্তর আমি আলোচনা করে চলে যাব। সতলুজ বলতে শতদ্রু নদীর কথা বলা হচ্ছে, একে রেড রিভার বলা হয়। তাহলে কি বললাম, সতলুজ রিভারকে কিন্তু রেড রিভার কিন্তু বলা হয়। সোর্স কোড থেকে রাক্ষসতাল থেকে সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু নিয়ার মানস সরোবর যে রয়েছে তার কাছেই কিন্তু রাক্ষসতাল, সেখান থেকে সৃষ্টি হয়েছে। কোন কোন স্টেট একে শেয়ার করেছে সেটা যদি দেখা যায়, যে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে কিন্তু এর অংশটা রয়েছে, অর্থাৎ সতলুজ এই দুটো অঞ্চলেই কিন্তু রয়েছে।
এরপরে চলে যাচ্ছি কি পরবর্তী ট্রিবিউটারি, যেখানে বলা আছে বিয়াস। বিয়াস বলতে বিপাশা নদীর কথা বলা আছে, যা কিন্তু বিয়াসকুণ্ড থেকে তৈরি হয়েছে, যেটা কিন্তু রোটাং পাসের কাছে। অর্থাৎ রোটাং পাস হলো হিমাচল প্রদেশের একটা অংশ, যেখানে কিন্তু রোটাং পাস রয়েছে। সেই রোটাং পাস যদি দেখি, একটা ছবিটা বড় করলে আমরা শেষে সবগুলোকে একসাথে মার্চ করে দেখাবো, তাতে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে। এরপরে বলা হচ্ছে কি যে এই নদীটা যে রয়েছে এটা 615 কিলোমিটার, 615 কিলোমিটার এর কিন্তু লেন্থ, যেটা কিন্তু হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব স্টেটের মধ্যে কিন্তু রয়েছে। তো আমরা প্রথম দুটো জানলাম, দুটো আমরা একটু জুম করে দেখে নিই। অর্থাৎ জুম করে বলতে যাতে ছবি আকারে দেখলে অনেকটা মনে থাকবে। আমরা তাহলে প্রথম পড়েছিলাম কি সতলুজ, যেটা বলা হচ্ছে কোথায় সৃষ্টি হয়েছে, এই জায়গাটায়। এখানে প্রধান স্ট্রিমটা সৃষ্টি হয়েছিল, তারপরে এদিক দিয়ে বয়ে গেছিলো, এটা মেন স্ট্রিম একটা। এটা সতলুজ যখন পড়েছিলাম বললাম কি যে মানব সরোবরের কাছেই কিন্তু রাক্ষসতাল ছিল, সেখান থেকে কিন্তু এটা সৃষ্টি হয়েছিল। সৃষ্টি হয়ে এখানে পৌঁছেছে, এখানে পৌঁছেছে মানে এটা সতলুজ এসে পৌঁছাচ্ছে বিয়াসের কাছে। অর্থাৎ এখন যে বিপাশা রিভার বললাম, তার মানে বিপাশা কী হয়েছে, হিমাচল প্রদেশের রোটাং পাসের কাছে সৃষ্টি হয়ে কার সাথে মিলিত হলো, সতলুজে মিলিত হলো। তারপরে সতলুজ আবার কী হবে, ধীরে ধীরে এগিয়ে যাবে, এগিয়ে এসে মেন প্রবাহের সাথে কিন্তু মিলিত হবে। তাহলে দুটো আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এরপরে কিন্তু আমরা পরের যে ট্রিবিউটারি আছে তাতে চলে যাচ্ছি। তাতে যদি যাই আমরা দেখতে পাবো যে রাভি আছে। অর্থাৎ রাভি বলতে বাংলায় যাকে বলা হচ্ছে কি ইরাবতী রিভার। ইরাবতী রিভার যেটা বলা হচ্ছে সোর্স ক্লোজ ইন রোটাং পাসের কাছেই কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ আগেরটা যেমন রোটাং পাসে হিমাচল প্রদেশে ছিল, এটাও কিন্তু রোটাং পাসেই সৃষ্টি হয়েছে। দিয়ে বলা হচ্ছে এই রিভারটা মুভিং পাকিস্তানের দিকে গেছে এবং চেনাবের সাথে কিন্তু মিলিত হয়েছে। হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্য কিন্তু এটাকে শেয়ার করেছে। তো এটা তাহলে আমরা একটু দেখে নেব যে রাভি। রাভি যদি দেখি, দেখতে পাচ্ছি কি যে রাভি নদী, এই রাভি নদী এগিয়েছে, এসে কার সাথে মিলিত হচ্ছে, চেনাব। কারণ এটা চেনাবের এটা ফ্লো, চেনাবের সাথে এই জায়গাটা মিলে আসছে, দিয়ে আবার কি করছে মেন ফ্লো সিন্ধুর সাথে কিন্তু মিলিত হচ্ছে। তাহলে এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। এরপরে কিন্তু আমরা পরবর্তী ট্রিবিউটারিতে চলে যাচ্ছি, যাকে বলা হচ্ছে দ্য চেনাব বা চন্দ্রভাগা। এই চন্দ্রভাগা রিভার সিস্টেমের যদি কথা বলা হয়, এটা হলো দুটো নদীর মিলিত জায়গা, যেখানে দুটো নদী মিলিত হয়েছে, সেই দুটো নদী বলা হচ্ছে কি চন্দ্র এবং ভাগা। এই দুটো মিলিত প্রবাহ যেখানে মিলিত হয়েছে, সেখান থেকেই কিন্তু এই নদীটা সৃষ্টি হয়েছে বা চেনাব নদীর সৃষ্টি হয়েছে। এই কারণে চন্দ্র এবং ভাগা মিলিত হয়ে চন্দ্রভাগা হয়ে গেছে। তো এটা কোথায় কোথায় রয়েছে দেখুন, হিমাচল প্রদেশে এসছে, দিয়ে কিন্তু চন্দ্রভাগা এগিয়ে গেছে। এটা যদি দেখা যায় পীর পাঞ্চাল রেঞ্জ, যে পীর পাঞ্চাল রেঞ্জ আছে তার মধ্য দিয়ে কিন্তু বয়ে গেছে। এটা কিন্তু আমরা আর একটু জুম করে দেখে নিই, কারণ কোন কোন স্টেটের উপর দিক দিয়ে যদি গেছে দেখি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের কাছ দিয়ে গেছে। তাহলে এখানে আমি বললাম কি এটা অ্যাকচুয়ালি সৃষ্টি হয়েছে কোথায়, দ্য চেনাব। চেনাবটা যদি দেখুন হিমাচল প্রদেশের এখানে সৃষ্টি হয়েছে, দাঁড়ান, হিমাচল প্রদেশের এই জায়গাটা সৃষ্টি হয়েছে। এই সৃষ্টি হয়ে কি করেছে, চেনাব এগিয়ে এসে ধীরে 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 মেন স্ট্রিমের সাথে মিশেছে। তার আগে তো একাধিক রিভারের সাথে, যেগুলো রাভির সাথে মিশেছে, একটা বিয়াসের একটা পার্ট এসে মিশেছে, সেগুলো তো আমরা এখনই বললাম। তো এইখানে মেন ফ্লোটা হিমাচল প্রদেশ থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে, দিয়ে বললাম কি পীর পাঞ্জল রেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু এগিয়েছে। এরপরে কি দেখতে পাচ্ছি, ঝিলাম বা বিতাস্তা। বিতাস্তা যদি দেখি, বলা হচ্ছে কি যে ঝিলাম রিভার ইজ দ্য সোর্স অফ সাউথ ইস্টার্ন রিজিয়ন অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীরের যদি দেখা যায়, জম্মু কাশ্মীর, কারণ এটা একটা মেন ফ্লো, যেখানে বলা হচ্ছে ভেরিনাগ। ভেরিনাগ বলে একটা প্রস্রবন আছে, সেই প্রস্রবনেই কিন্তু সৃষ্টি হয়েছে, যেটা জম্মু কাশ্মীরের তৈরি হয়েছে। অর্থাৎ ঝিলাম যদি আমরা আবার জুম করে দেখাই, তাহলে দেখতে পাবো কি এখানে জম্মু কাশ্মীর রাজ্যের এই জায়গাটা থেকে শুরু হয়েছে ভেরিনাগ থেকে শুরু হয়ে পরপর এগিয়ে গেছে। কারণ এই পার্টটা যেটা হলুদ পাড় দেখছেন, সেটা পাকিস্তানে প্রবেশ করে যাচ্ছে, তার মানে খুব কম সময় কিন্তু ছিল, তারপরে কিন্তু চেনাবের সাথে কিন্তু মিলিত হয়ে গেছে। এবার বলে দেওয়া হচ্ছে কি এইটার লেন্থ ঝিলাম রিভারের কত, 480 মাইল। 480 মাইল হলো এর লেন্থ। দ্য উলার লেক কিন্তু এই রিভারের মধ্যেই পড়ে। অর্থাৎ জম্মু কাশ্মীরে রয়েছে বিখ্যাত লেক উলার লেক, তা কিন্তু এখানেই রয়েছে। এছাড়া কী হচ্ছে, জম্মু কাশ্মীরে মূলত 725 কিলোমিটার কিন্তু পীর পঞ্চলের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গিয়ে পাকিস্তানে প্রবেশ করে গেছে। কারণ খুব সামান্য অংশ, মানে 709 কিলোমিটার মাত্র ভারতে রয়েছে মূল টোটাল নদীর। তার মানে এই ছিল 5টা
ট্রিবিউটারি এবং সিন্ধু নদী। তো এরপরে আসছি কি আমরা যে গঙ্গা রিভার সিস্টেম। গঙ্গা রিভার সিস্টেম বলতে বলা হচ্ছে কি যে গঙ্গা নদী প্রধান নদী, তার উপনদী, কিছু শাখা নদী নিয়ে কিন্তু টোটাল সমগ্র রিভার সিস্টেমটা, গঙ্গা রিভার সিস্টেম টোটালটা। এখানে যদি দেখি যে এই অংশটা বাদ চলে যাবে, কারণ এটা ব্রহ্মপুত্র রিভারের অংশ। আর বাকি অংশ যেটা দেখছি এটা টোটালটা কিন্তু গঙ্গা রিভারের অংশ। তার মানে এই অংশটা নিয়েই কিন্তু আমরা আজকে এখনই পড়ব। তো সেটা যদি দেখি আমরা পার্টে পার্টে দেখিয়েছি, কি দেখিয়েছি যে গঙ্গা নদী অ্যাকচুয়ালি সৃষ্টি হয়েছে কোত্থেকে? গঙ্গা নদী কিন্তু সৃষ্টি হয়েছে কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, যেটা কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে। তাহলে কি জানলাম? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে কিন্তু গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। ডিসচার্জ কোথায় হয়েছে, অর্থাৎ পতিত হয়েছে কিন্তু এটা যেহেতু ইস্ট ফ্লোয়িং রিভার ছিল, ইস্ট ফ্লোয়িং রিভার হওয়ার জন্য এদিকে পড়বে, তার মানে এদিকে পড়বে মানে বে অফ বেঙ্গলে কিন্তু ডিসচার্জ হবে। ফার্স্ট নেম কি? ভাগীরথী নাম ছিল প্রথমে, কারণ কি গঙ্গা নদী প্রথম থেকে কিন্তু গঙ্গা নামে পরিচিত নয়, প্রথমে ভাগীরথী নামে পরিচিত ছিল। তারপরে দেবপ্রয়াগের কাছে কিন্তু অলকানন্দার সাথে ভাগীরথী মিলিত হয়, দিয়ে নাম পাল্টে হয়ে যাচ্ছে কি গঙ্গা। এবার দেখুন আমরা প্রয়াগগুলো সম্পর্কে জানবো, তার কারণটা কি এই প্রয়াগগুলো থেকে কিন্তু বারে বারে কোশ্চেন আসে। আমরা কিন্তু এর পরে এই স্লাইডের পরেই কিন্তু আমরা পরবর্তী স্লাইডেই প্রয়াগ নিয়ে আলোচনা করব, কারণ সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো আমরা এরপরে বলছি কি যে টোটাল লেন্থ কত? গঙ্গা নদীর টোটাল লেন্থ দেখা যাচ্ছে কত? যে 2525 কিলোমিটার। এবং তার এলাকা কত? এলাকা দেখা যাচ্ছে 10,80,000 স্কোয়ার কিলোমিটার। তার মানে এতটা, কারণ দেখুন সিন্ধু নদী কিন্তু এর থেকে বেশি, এই জন্য 11 লক্ষ ছিল, এখানে কিন্তু 10 লক্ষ। সুতরাং সিন্ধু নদী হলো সব থেকে বড়। শেয়ারিং কান্ট্রি, কোন কোন দেশ গঙ্গা নদীকে শেয়ার করেছে সেটা যদি দেখা যায়, ইন্ডিয়া এবং বাংলাদেশ। বাংলাদেশে আবার নাম পাল্টে গেছে, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব। ফলোয়িং স্টেট, কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে? ওটা তো দেশ ছিল, এবার স্টেটের কথা বলা হচ্ছে। ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল এগুলোর মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে গেছে। আর ইম্পর্ট্যান্ট টাউন থেকে কিন্তু বারে বারে কোশ্চেন আসে, সুতরাং এটা আপনাকে মনেই রাখতে হবে। সেটা হলো ঋষিকেশ, হরিদ্বার, কনৌজ, কানপুর, প্রয়াগরাজ, বারাণসী, পাটনা, ভাগলপুর, মুর্শিদাবাদ, নবদ্বীপ এবং কলকাতা। এইগুলো নোট করে রাখবেন, তাতে কিন্তু আপনার সুবিধা, না হলে কিন্তু বেশি সময় মনে থাকবে না। এবার বলছিলাম কি আমরা প্রয়াগগুলো সম্পর্কে একটু জেনে নেব, কারণ বললাম কি যে প্রথম ক্ষেত্রেই কিন্তু গঙ্গা নদী গঙ্গা নাম ছিল না, কি ছিল নাম? ভাগীরথী নাম ছিল। সেইটা যদি দেখি যে গঙ্গা নদীর সৃষ্টি কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে। এসে কি করলো? ভাগীরথী আসছিল, ভাগীরথী এসে কী হলো? এই জায়গাটাতে মিলিত হয়েছে। এই জায়গাটাতে যদি মিলিয়ে হয়েছে, সেই নদীটা কোনটা? যেটা আমরা আকাশি কালার যে রিভারটা দেখছি সেটা অ্যাকচুয়ালি কি অলকানন্দা। তার মানে এই পার্টটা যেটা দেখাচ্ছি এটা হলো অলকানন্দা। এই জন্য যদি প্রয়াগগুলো দেখি আমরা পঞ্চপ্রয়াগ একত্রে বলি, কারণ 5টা প্রয়াগ এখানে সৃষ্টি হয়েছে। পঞ্চপ্রয়াগ, প্রথমটা বলা হচ্ছে কি বিষ্ণু প্রয়াগ, তারপরে নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ। এই 5টাকে একত্রে বলা হচ্ছে কি পঞ্চপ্রয়াগ। সব ক্ষেত্রে কমন একটা নাম পাবেন, সেটা হলো অলকানন্দা, 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 অলকানন্দা এবং আবারও কিন্তু অলকানন্দা। এবার যদি এইটা হয় তাহলে অলকানন্দার সাথে বিভিন্ন রিভার এসে মিলিত হচ্ছে, সেইটা যদি আমি দেখি, প্রথমে আমরা উপর থেকে দেখছি বলতে ধুলিগঙ্গা বলে একটা রিভার আছে, যা কিন্তু অলকানন্দার সাথে মিলিত হয়েছে। অলকানন্দা সৃষ্টি হয়েছে কোথায়? বদ্রীনাথ, বিখ্যাত তীর্থস্থান বদ্রীনাথ থেকে সৃষ্টি হয়েছে অলকানন্দা। তারপরে কিন্তু তাতে এসে বিভিন্ন রিভারগুলো কিন্তু মিশেছে। তাহলে দেখা যাচ্ছে কি ধৌলিগঙ্গা কিন্তু যেখানে মিলিত হয়েছে তাকে আমরা বলে দিচ্ছি কি বিষ্ণু প্রয়াগ, তাকে আমরা বলে দিচ্ছি কি যে বিষ্ণু প্রয়াগ। এরপরে যদি বলি যে বিষ্ণু প্রয়াগের পরবর্তী কি রয়েছে? নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগ কি? অলকানন্দার সাথে কে মিশছে? নন্দাকিনী। নন্দাকিনী রিভার যেখানে মিলিত হচ্ছে তাকে আমরা বলে দিচ্ছি কি যে নন্দপ্রয়াগ, নন্দাকিনী, নন্দাপ্রয়াগ। তো এবারে আসছি কি কর্ণপ্রয়াগ, সেখানে দেখছি কি অলকানন্দার সাথে পিন্ডার রিভার দেখুন এই সবুজ কালারে এসে এই জায়গাটা মিলিত, যাকে বলা হচ্ছে কর্ণপ্রয়াগ। এরপরে আমরা দেখছি কি রুদ্রপ্রয়াগ হলো কি
যে মন্দাকিনী রিভার আছে, যেটা কিন্তু সোর্স হলো কেদারনাথ, এটাও কিন্তু বিখ্যাত তীর্থস্থান। এখান থেকে কি হয়েছে, সৃষ্টি হয়ে যে মন্দাকিনী আসছিল, এই মন্দাকিনী এগিয়ে এসে যেখানে অলকানন্দার সাথে মিলিত হয়েছে তাকে বলে দিচ্ছি কি আমরা রুদ্রপ্রয়াগ। এর পরেই হলো দেবপ্রয়াগ, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি ভাগীরথী গঙ্গার মেন ফ্লোটা যেটা এসে এইখানে মিলিত হয়েছে, যাকে বলা হচ্ছে দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগে এসে কিন্তু মিলিত হয়েছে। কিন্তু সেটা যদি দেখি, দেখুন অলকানন্দা এবং ভাগীরথী যেখানে দেবপ্রয়াগ নামে মিলিত হয়েছে, যেটা কিন্তু আমরা শুরুতেই বলেছিলাম। কিন্তু তারপরেও যদি দেখেন, এইখানে একটা যমুনেত্রী লেখা আছে। এখানে কি লেখা আছে, যে যমুনেত্রী। এই রিভারটা কি, এই রিভারটা যদি দেখতে হয় তাহলে কি আমাকে জানতে হবে কি, যে যমুনা নদীর সৃষ্টি হয়েছে যমুনেত্রী হিমবাহ থেকে। এইটা কিন্তু যমুনা নদী কিন্তু পরবর্তী সময় একসময় এসে গঙ্গা নদীর সাথে কিন্তু মিলেছে। এটা কিন্তু দেবপ্রয়াগের অন্তর্গত নয়, অর্থাৎ পঞ্চপ্রয়াগের অন্তর্গত নয়। এরপরে গঙ্গা রিভারের লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি কিছু রয়েছে এবং রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি কিছু রয়েছে। তো লেফট ব্যাঙ্ক কোনগুলো, লেফট ব্যাঙ্কগুলো বলা হচ্ছে রামগঙ্গা, গোমতী, ঘরগড়া, গন্ডক, বুড়িগঙ্গা, কোশি, এগুলো প্রধান। তো এগুলো যদি দেখি আমরা দেখতে পাবো, দেখুন এইটা হলো গঙ্গার মেন ফ্লো। যদি আমি ধরি এটা মেন ফ্লো, কারণ যমুনা এখান থেকে এসে এইখানে মার্চ করেছে। এই দিকটা হলো বলা হলো কি, যে লেফট সাইড। এই দিকটা বলে দেওয়া হচ্ছে কি লেফট সাইড। তার মানে কোনটা লেফট সাইড হয়ে যাচ্ছে, এটা আমার গঙ্গার মেন ফ্লো হয়ে গেলে এই দিকটা লেফট। এই লেফট সাইডেই দেখুন রামগঙ্গা রয়েছে, গোমতী রয়েছে, ঘরঘরা রয়েছে, গন্ডক রয়েছে, বুড়িগঙ্গা রয়েছে, কোশি রয়েছে। এরকম পরপর দেখুন এক একটা করে নাম এখানে দেওয়া আছে। এগুলো সব লেফট সাইড। আবার রাইট সাইডেও কিন্তু রয়েছে ট্রিবিউটারি। রাইট সাইডে কোনগুলো রয়েছে, যমুনা মেন। যমুনার আবার একাধিক পার্ট হয়ে গেছে, সেটা যদি আমরা এখানে আরও একটু ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে রাইট সাইড কোনটা হবে আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এই জায়গাটাতে দিয়ে কিন্তু গেছে, সরি মাফ করবেন, এখানে রিভারটা এইটা, এখানে এই রিভারটা। তার মানে এই সাইডে হলো রাইট, এই রাইট সাইড এইটা হলো আমার রাইট সাইড। তাহলে রাইট সাইডে আমরা দেখতে যদি পাই কি কি দেখবো, যমুনা রিভার। যমুনা রিভারের মধ্যে চম্বল, সিন্ধ, বেতুয়া, কিন এই জিনিসগুলো রয়েছে। সোনের আন্ডারে কিন্তু রিহ্যান্ড এবং নর্থ কোল রয়েছে। এইটা আমরা আরেকটু ভালো করে দেখব, অর্থাৎ ছকের আকারে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো কি ছকের আকারে এই ছকটা আমরা পেয়েছি। ছকে কি বলা হচ্ছে, যে গঙ্গা ট্রিবিউটারিকে আমরা কি করেছি, দুটো ভাগে ভাগ করেছি। একটা হলো লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি আর একটা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। লেফট ব্যাঙ্ক কাকে বলা হচ্ছে, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, বুড়িগঙ্গা, কোশি, এগুলো লেফট গঙ্গার অর্থাৎ লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। আর রাইট ব্যাঙ্কে যমুনা এবং সোনের আবার বলা হচ্ছে রিহান্ত রয়েছে, নর্থ কোল রয়েছে। রিহান্ত জানেন ড্যাম, বিখ্যাত ড্যাম। যমুনাকে কি করেছি, চম্বল, সিন্ধ, বেতুয়া, কিন। চম্বলকে আমরা কয়েকটা আবার উপনদীতে ভাগ করে দিয়েছি, কালিসিন্ট, বেনাস, পার্বতী, দর্শন, এই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো এই পার্টগুলো কিন্তু পারলে টুকে নেবেন বা নোট করে নেবেন। তা নোট করে নিলে কি পরের দিকে কিন্তু অসুবিধা হবে না, কারণ আপনাকে কোশ্চেন দিয়ে দিল রাইট ব্যাঙ্ক একটা ট্রিবিউটারির নাম। আপনি কিন্তু ঠিকঠাক শিডিউল কিন্তু না জানলে, কারণ কোশ্চেন প্যাটার্ন ধীরে ধীরে কিন্তু ডেভেলপ হবে, কারণ কম্পিটিশান যেমন বেড়েছে সেই পরিমাণে কিন্তু প্রতিযোগী এর সংখ্যাও কিন্তু বেড়েছে। কারণ সেই পরিমাণ আর স্টুডেন্ট বসে বহু, মানে এখন যেটা বলা হয় যে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু এতে পার্টিসিপেট করছে, সেই কারণে কিন্তু কম্পিটিশান লেভেলটা কিন্তু হাই হয়ে গেছে। এরপরে আমরা চলে যাচ্ছি কি পরের অংশে, অর্থাৎ ট্রিবিউটারি কমপ্লিট। এরপরে চলে আসছি কি ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। ব্রহ্মপুত্র রিভার সিস্টেম যদি আমরা দেখি, ব্রহ্মপুত্র দেখছিলাম কি যে আমাদের হিমালয় এখানে ছিল। ব্রহ্মপুত্র রিভার তিব্বতের মধ্য দিয়ে প্রবেশ করে একসময় কি হচ্ছে ভারতে প্রবেশ করেছে। তারপরে একটা পার্ট বাংলাদেশে প্রবেশ করেছে, একটা অংশ কিন্তু ভারতে, অর্থাৎ ভারতের ভিতর দিক দিয়ে এসে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। তার মানে কিছু অংশ কিন্তু ব্রহ্মপুত্র রিভার ভারতে রয়েছে, সেই কারণে যেখানেই রয়েছে সেখানে কিন্তু সমভূমি রয়েছে। সেটা আমরা পরে আলোচনার সময় বলবো। আমরা অ্যাবাউট ব্রহ্মপুত্র সম্পর্কে জেনে নেব, অর্থাৎ ব্রহ্মপুত্র সম্পর্কে কী কী জানছি সেটা বলা হচ্ছে ইয়ারলাং সাংপো, যেটা কিন্তু তিব্বতে রয়েছে। আর অর্থাৎ এগুলোর নাম তিব্বতে বলা হয় কি ইয়ারলাং সাংপো,
আর যেটা অরুণাচল প্রদেশে রয়েছে বলতে নামটা তাকে যে নামে ডাকা হয় দিহং, দিহং ডাকা হচ্ছে কোথায় অরুণাচল প্রদেশে যদি প্রবেশ করে তখন থেকে তার নাম পাল্টে হয়ে যাচ্ছে দিহং। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট যে তিব্বতে ব্রহ্মপুত্র কী নামে পরিচিত এবং অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত, এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে মনে থাকবে দিহং আর একটা ইয়ারলাং সাংপো। সোর্স হয়েছে কোত্থেকে, চেমাইংদুং গ্লেশিয়ার যেটা বলা হচ্ছে এটা কোথায় রয়েছে, মানস সরোবর। আমরা কিছুক্ষণ আগে মানস সরোবর পড়েছিলাম যেটা তিব্বতে ছিল, সাউথ তিব্বতের একটা অংশে কি রয়েছে মানস সরোবর, সেখানেই কিন্তু রয়েছে চেমাইংদুং গ্লেশিয়ার অর্থাৎ হিমবাহের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু ব্রহ্মপুত্র রিভারটা সৃষ্টি হয়েছে। ডিসচার্জ হয়েছে কোথায়, আমরা দেখেছি বাংলাদেশের মধ্য দিয়ে এসে অর্থাৎ ভারতের মধ্য দিয়ে এসে একসময় কিছু বাংলাদেশে প্রবেশ করেছে, দিয়ে বে অফ বেঙ্গলে পড়েছে। কারণ আমরা জানি এই খাঁজের অংশটাতে কিন্তু বাংলাদেশ রয়েছে, এই বাংলাদেশেই কিন্তু প্রবেশ করেছে, দিয়ে বে অফ বেঙ্গলে পড়ে গেছে। তার মানে এটাও কিন্তু ইস্ট ফ্লোয়িং রিভার। আবার কোথাও কোথাও কিন্তু আপনি সাউথ ফ্লোয়িং রিভার হিসাবেও কিন্তু দেখতে পেতে পারেন। এরপরে বলা হচ্ছে কি যে লেন্থ কত, লেন্থ যদি দেখা যায় যে 2900 কিলোমিটার, কিন্তু তার মধ্যে 916 কিলোমিটার ভারতে রয়েছে। এরিয়া কত, অর্থাৎ বেসিন এরিয়া বলা হচ্ছে কত, 1,94,413 স্কোয়ার কিলোমিটার। এইটা হলো টোটাল তার বেসিন এলাকা, অর্থাৎ বেসিনটা কিন্তু খুব ছড়িয়ে ছিটিয়ে এই রিভারটা কিন্তু নাই। শেয়ারিং স্টেট, কোন কোন স্টেটের মধ্য দিয়ে গেছে সেটা যদি ইন্ডিয়ার ক্ষেত্রে যদি দেখা যায় সেটা বলা হচ্ছে কি যে আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে গেছে, তারপরেই তো কী করেছে বাংলাদেশে প্রবেশ করে গেছে। ইম্পর্ট্যান্ট সিটি কোনগুলো, অর্থাৎ আসামের রয়েছে গুয়াহাটি, ডিব্রুগড়, তাজপুর এবং ধুবড়ি, এইগুলো কিন্তু প্রধান। এর মধ্যে গুয়াহাটি, ডিব্রুগড় এই দুটোই কিন্তু সবথেকে বেশি এসে থাকে। এরপরে চলে যাচ্ছি ব্রহ্মপুত্র রিভারেও কিন্তু আমরা কিছু ট্রিবিউটারি আগে দেখে নিতে পারি ছকটা, পরে আমরা বিস্তৃত আলোচনায় যাচ্ছি। ব্রহ্মপুত্র রিভার বলতে বলা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেমকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করেছি, একটা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি আর একটা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। লেফট ব্যাঙ্কে বলা হচ্ছে ধানসিরি, লোহিত, দিবং, এগুলো কিন্তু লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। আর রাইট ব্যাঙ্কে কি সুবনসিরি, কিম্যাং, মানস এবং সংকোষ, এই নামগুলো কিন্তু আপনাকে লিখে রাখতে হবে, তাতে কিন্তু আপনার সুবিধা হবে পরের দিকে, কারণ এগুলো বেশিক্ষণ মনে থাকবে না যদি নোট না করতে পারে। ব্রহ্মপুত্র লেফট ব্যাঙ্ক কোনগুলো বলা হচ্ছে, লেফট সাইড আমরা আগেও দেখেছি যে লেফট সাইড কোনগুলো, লেফট সাইড বলা হচ্ছে দেখুন প্রথম যদি ব্রহ্মপুত্র রিভারটা দেখে নিই, কারণ ভারতে যেহেতু প্রবেশ করেছে এই জায়গাটা এই এদিক দিয়ে এসে এখানে পড়ে চলে এসছে, তার মানে বাংলাদেশে প্রবেশ করে গেছে এই পর্যন্ত ভারতে। এই দিকটা লেফট, এদিকটা রাইট, তার মানে আমরা বলেছিলাম কি যে রঙ্গিত হতে পারে, রঙ্গিতটা আমরা বলিনি, সংকোষ, মানস, কেমেং, সেভনসিরি, এই নামগুলো আমরা বলছিলাম, এগুলো কি লেফট ব্যাঙ্ক ছিল। আর রাইট ব্যাঙ্কে বলেছিলাম কি দিবং, লোহিত, ডিকু, এগুলো একাধিক নাম আছে, আমরা শুধু ইম্পর্টেন্টগুলো কিন্তু নিয়েছি। তার মানে এখানে রাইট ব্যাঙ্ক এবং লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিগুলো কিন্তু আমরা এখানে দেখলাম, কারণ ইম্পর্টেন্টগুলোকে গুরুত্ব দিয়েছি বলে। এখানে দেখুন রাইট ব্যাঙ্ক দেখেছি, রাইট ব্যাঙ্কে এখানে সেভনসিরি, কিমাং, মানস, সংকোষ, তিস্তা রিভারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কারণে তিস্তা সম্পর্কে আমরা স্পেশাল আবার ভিডিও বানিয়েছি। তার মানে যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা কিন্তু স্পেশাল রেখেছি, আলোচনা করেছি, সুতরাং ক্লিয়ার কনসেপ্ট আপনাকে কিন্তু রাখতে হবে। শেষ পর্যন্ত দেখলে অবশ্যই 100% কিন্তু প্রথমে একটু গুলিয়ে গেলেও কিন্তু পরের দিকে পরপর আবার স্বচ্ছতা জিনিসটা চলে আসবে, কারণ আমরা সেরকম ম্যাপ প্রডিউস করবো আপনাকে। তাহলে কি লেফট ব্যাঙ্ক কোনগুলো, রাইট ব্যাঙ্ক কোনগুলো কিন্তু আমরা এই লিস্টটা টুকে নিতে পারলেই কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো। এইটা অনুসারেই কিন্তু আমরা এখানে ছবিটা প্রদান করার চেষ্টা করেছি, সেই জন্য ইচ্ছাকৃত কিছুটা এক্সট্রাও দেখানোর চেষ্টা করেছি, কারণ আমি যে ইনফরমেশানটা দিচ্ছি তার থেকে কিন্তু আপনার কাছে বেশি যদি ইনফরমেশান থাকে তাতে ভালো, কিন্তু পরীক্ষার উপযোগী কথা ভেবেই কিন্তু আমরা সেটুকুকেই কনসিডার করেছি। এরপরে বলা হচ্ছে কি পেনিনসুলার রিভার। পেনিনসুলার বলতেই প্রথমে বলে দিয়েছি যে ভারতের দেখা যাচ্ছে যে 3 দিকে জল রয়েছে, অর্থাৎ এই পার্টটা যদি দেখি এদিকে জল আছে, নিচের দিকে জল আছে, এদিকে জল আছে, 3 দিকে জল আছে,
এই বদ্বীপের মতো অংশটাকে বলেছি কি উপদ্বীপ, কারণ 3 দিকে জলধারা এমন যদি ভূমি থাকে সেটাকে আমরা বলবো কি উপদ্বীপ। তার মানে ভারতের দক্ষিণ ভারতটা উপদ্বীপই বলতে পারি। সেই কারণে এখানে যে সমস্ত নদীগুলো যায় তাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। তো এখানে দেখাচ্ছি কি যে দুটো ভাগ কী কী, দুটো ভাগ যদি দেখি দেখাচ্ছে কি ওয়েস্ট ফ্লোয়িং রিভার আর একটা ইস্ট ফ্লোয়িং রিভার। ওয়েস্ট ফ্লোয়িং রিভার কাকে বলবো? ওয়েস্ট ফ্লোয়িং রিভার যদি বলি, আমি ভারতকে মাঝখান থেকে এরকম টেনে দিলাম দাগ, এদিকটা জানি আমার ইস্ট সাইড, এদিকে আমার ওয়েস্ট সাইড। তারপর যে সমস্ত নদীগুলো এদিকে পড়বে সেগুলোকে বলবো কি ওয়েস্ট ফ্লোয়িং রিভার, আর যে নদীগুলো এদিকে এসে জমা হবে মানে পতিত হবে তাকে বলবো কি ইস্ট ফ্লোয়িং রিভার। এটা তো সোজা ব্যাপার। তার মানে ওয়েস্ট ফ্লোয়িং রিভার কোনগুলো? নর্মদা এবং তাপ্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন নর্মদা এবং তাপ্তি আমরা বিস্তারিত দেখাবো এখানে, যে এখানে খাম্বাদ উপসাগরে পড়ছে, গুজরাটের নিচে এখানে দেখুন খাম্বাদ উপসাগরে আছে, এখানে নর্মদা তাপ্তি এসে কিন্তু জমা হচ্ছে। আর বাকি রিভারগুলো অর্থাৎ কি মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো কিন্তু সবই কিন্তু ইস্ট ফ্লোয়িং রিভার হিসাবে এদিকে চলে এসছে। আর আদার্স রিভারের মধ্যে বলেছিলাম কি ইস্ট ফ্লোয়িং, কিন্তু ততটা প্রধান নদী নয়, অপ্রধান নদী কিন্তু পরীক্ষার জন্য উপযোগী, সেটা বলেছে ইস্ট ফ্লোয়িং হিসাবে কিন্তু সুবর্ণরেখা। এর আগেও কিন্তু কোশ্চেন এসছে যে সুবর্ণরেখা ইস্ট ফ্লোয়িং ওয়েস্ট ফ্লোয়িং, অনেকেই ভাবে এটা তো আমরা পড়েও আসিনি। তার মানে আপনাকে জানতেই হবে ইস্ট ফ্লোয়িং রিভার কিন্তু সুবর্ণরেখা। আর ইস্ট ফ্লোয়িং রিভার, মাফ করবেন, ওয়েস্ট ফ্লোয়িং রিভার। আর ইস্ট ফ্লোয়িং রিভার কোনটা? সবরমতী, মাহি, লুনি। কারণ যদি দেখি আমি ভারতকে এখানে আপনার বুঝতে সুবিধা হবে, কারণ ইস্ট ওয়েস্ট নিয়ে আপনি মাথা ঠিক রাখতে হবে। দেখুন সুবর্ণরেখা এখানে রয়েছে, এদিকটা স্বাভাবিকভাবে এদিকেই আসবে। আর যেটা বলা হচ্ছে লুনি, মাহি, লুনিতে জানেন রাজস্থানের রিভার, তার মানে ওয়েস্টেই তো থাকবে, ইস্টে তো নয় কখনো। তার মানে ইস্ট ফ্লোয়িং রিভার হবে, এটা ইস্ট ফ্লোয়িং রিভার হবে। আর উপরের দিকটা কী হবে? সরি মাফ করুন, এদিকটা ওয়েস্ট ফ্লোয়িং রিভার হবে, আর উপর দিকটা হবে কি ইস্ট ফ্লোয়িং রিভার। তো এরপর আমরা কী করছি, পরবর্তী অংশে চলে যাচ্ছি। পরবর্তী বলে যে মহানদী, অর্থাৎ এগুলো পেনিনসুলার রিভারের কিন্তু অংশ। কি বলা হচ্ছে? মহানদী অরিজিন কোত্থেকে সৃষ্টি হয়েছে? অমরকন্টক মালভূমি থেকে সৃষ্টি হয়েছে। অমরকন্টক মালভূমি, যেটা কিন্তু ছত্তিশগড় টু উড়িষ্যা, এবং এই অঞ্চলের মধ্যে কিন্তু মহানদী আছে। অর্থাৎ ছত্তিশগড় একটা রাজ্য এবং উড়িষ্যা থেকে কী করেছে? বে অফ বেঙ্গলে রিলিজ করেছে। তার মানে এই রিভারটা দুটো স্টেট শেয়ার করেছে, ছত্তিশগড় এবং উড়িষ্যা। আর সৃষ্টি হয়েছে কোথায়? অমরকন্টক মালভূমি থেকে। এবার সেটা মালভূমি বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি অমরকন্টক অনেক জায়গায় পার্বত্য অঞ্চল পাবে। পার্বত্য বলতে পাহাড় বলা হয়, অমরকন্টক পর্বত, পাহাড়, এই ধরনের কিছু একটা লেখা থাকে বাংলাতে। এবার দেখুন ডিসচার্জ বললাম কি বে অফ বেঙ্গল, লেন্থ কত? 890 কিলোমিটার, 890 কিলোমিটার। এবার কোন কোন স্টেটের উপর দিক দিয়ে গেছে? ঝাড়খণ্ডে কিছু একটা অংশ রয়েছে, কিছুটা এইখানে ঝাড়খণ্ড দেওয়া আছে, কিন্তু কিছু বইতে দেওয়া আছে, কিছু বইতে দেওয়া নেই। কারণ হলো সীমানা যে থাকে, একটা সীমানা অঞ্চলগুলো পাহাড় থাকে, তো কখনো কখনো পাহাড়গুলোকে কখনো কনসিডার করে, কখনো কখনো করে না, এই কারণেই সমস্যা, আর কিছু নয়। টাউন কোনগুলো? সম্বলপুর, কটক, সোনপুর, বিরামহারাজপুর, এগুলো কিন্তু কিসের প্রধান টাউনগুলো। এই টাউনগুলো আপনাকে মূলত এই বিরামপুর টু লাগবে না, সেটা আপনাকে শুধুমাত্র সম্বলপুর, কটক এবং সোনপুর আলোচনা করলেই হবে। আমরা ট্রিবিউটারিগুলো দেখিয়েছি, অর্থাৎ কার ট্রিবিউটারি এগুলো দেখেছি? এটা শুধুমাত্র মহানদীর ট্রিবিউটারি দেখিয়েছি, যেটা কিন্তু আমরা এই কারণে খুব বিস্তারিতভাবে আলোচনায় যাবই না, আমরা শুধু মনেই রাখবো, কারণ এখান থেকে কোশ্চেন এসছে, এই জন্যই আমরা কিন্তু আপনাদের কাছে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি। মহানদী রাইট ব্যাঙ্কের ক্ষেত্রে বলছে ওম এবং টেল, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, লেফট ব্যাঙ্ক সৈনাথ, হাসদেও, মান্থ, ইব, এইগুলো হলো লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। এগুলো শুধু নাম মনে রাখুন, তাতেই কিন্তু বর্তমানে হবে। কারণ কি এখান থেকেই কোশ্চেন এলে আপনাকে শুধু ছবিতে হয়তো আমরা দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোনটা কি অবস্থান করছে। দেখুন এই ছবিগুলো আমি চেষ্টা করব যে একটা পিডিএফ করে আপনাকে নিচে পুরো ফাইলটাই দিয়ে দেবো, যাতে কিন্তু আপনাদের পরে জুম করে কেন বা সবসময় তো আপনি ভিডিওকে স্টপ করে করে দেখা, জুম করে আমি আমার মতো যখন বলছি তখন কিন্তু আপনার ব্রেন সেভাবে নাও কাজ করতে পারে, বা আমি কিছু ভুল বলতেও পারি, কারণ মানুষ মাত্রই ভুল করে, সুতরাং বলার স্পিডে হয়তো ভুল হতে পারে। সেটা কিন্তু আপনার কাছে ম্যাপ থাকলে আপনি তো শিওর থাকবেন যে এই ম্যাপটা দেখেই তো আমি আপনাকে পড়াচ্ছি, সুতরাং
আপনাকে আমি হেল্প করছি, সুতরাং আপনি সেখান থেকে পিডিএফ থাকলে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে অ্যাকচুয়ালি না এই জায়গাটা একটু ভুল হবে। তাহলে এই জায়গাটা কিন্তু এই পিডিএফটা দিয়ে দেবো, তাতে কিন্তু ইজিলি বুঝতে সুবিধা হবে কোনটা লেফট কোনটা রাইট, আমরা আগেও আলোচনা করেছি। এরপর আসছি কি গোদাবরী। গোদাবরী অ্যাকচুয়ালি লম্বা সব থেকে নদী এবং দক্ষিণ ভারতের সব থেকে লম্বা সব থেকে বলা যাবে না, এবং দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তো আমরা মোটামুটি দেখে নিচ্ছি যে কী অ্যাকচুয়ালি গোদাবরীটাকে কী বলা হচ্ছে। গোদাবরী হলো নাসিক হিল থেকে সৃষ্টি হয়েছে, মাফ করুন মধ্যপ্রদেশ, এমপি মধ্যপ্রদেশ। আর ডিসচার্জ হয়েছে কোথায়, বে অফ বেঙ্গলে এসে কিন্তু ডিসচার্জ হয়েছে। লেন্থ কত, 1450 কিলোমিটার। স্টেট মধ্যপ্রদেশ, কর্ণাটক, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। এবার বলছি কি যে কোন কোন টাউন, নাসিক, ঔরঙ্গাবাদ এবং নাগপুর, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। গোদাবরী নদীর তীরে কিন্তু এই টাউনগুলো গড়ে উঠেছে। এটা বলা হচ্ছে কি ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রিভার এটা। কারণ সবথেকে লম্বা কোনটা, সবথেকে লম্বা যদি দেখি সেটা আমরা দেখেছিলাম যে ইন্ডিয়াতে, মানে কারণ দেখুন সবথেকে লম্বা দেখলে আমরা ব্রহ্মপুত্রকে দেখছিলাম সবথেকে যদি লম্বা, কিন্তু তার মেজর পার্সেন্ট কোথায় রয়েছে, কোথায় বাংলাদেশে থেকে গেছে, কোথায় দেখবেন তিব্বতে থেকে গেছে, ভারতে তো খুব কম থেকেছে। কিন্তু ভারতে প্রবাহিত হয়েছে এরকম যদি দীর্ঘতম দেখি সেক্ষেত্রে গঙ্গার নাম, কারণ কি 2525 কিলোমিটার ছিল। অর্থাৎ ভারত দিয়ে ফ্লো হয়েছে এমন যদি বলা হয় সেরকম দেখলে গঙ্গা প্রথম এবং গোদাবরীকে বলা হচ্ছে কি দ্বিতীয় গঙ্গা, অর্থাৎ এটাই দ্বিতীয় দীর্ঘতম রিভার। এর ট্রিবিউটারি কোনগুলো, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি হিসাবে বলা হচ্ছে কি মঞ্জিরা, আর লেফট ব্যাঙ্ক হিসাবে পেনগঙ্গা, ওয়ানগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, সাবারি, এইগুলো কিন্তু এর ট্রিবিউটারি সবগুলো। এখানে কি আমরা লিখে নিলে ব্যাপারটা হলো কি ছবি অনুসারে দেখে পড়তে হবে, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। গোদাবরীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় লেন্থের দিক থেকে বিবেচনা করে, কিন্তু আবার দক্ষিণ ভারতের কাবেরীকেও কিন্তু বলা অ্যাকচুয়ালি গঙ্গা বলা হয়, তাকে বলা হয় কিন্তু পবিত্রতার কথা মাথায় রেখে। তো এরপর আমরা চলে আসছি কি কৃষ্ণা রিভারে। কৃষ্ণা রিভার কি, কৃষ্ণা রিভার বলা হচ্ছে কি কোথা থেকে সৃষ্টি হয়েছে। কৃষ্ণা রিভার সৃষ্টি হয়েছে দেখুন মহাবালেশ্বর, মহারাষ্ট্রে দেখুন মহাবালেশ্বরের কাছে কিন্তু এটা সৃষ্টি হয়েছে, এবং কোথায় এসে পড়েছে সেটা দেখবো বে অফ বেঙ্গলে এসে কিন্তু পতিত হয়েছে। লেন্থ কত, 1290 কিলোমিটার। কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তেলেঙ্গানা, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ভেঙে যেটা হয়েছে তেলেঙ্গানা হয়েছে, এবং নবগঠিত রাজ্য ছিল, রাজ্য হিসাবে এখনও পর্যন্ত তেলেঙ্গানা। টাউন কি কি, অমরাবতী যেটা রাজধানী হওয়ার চেষ্টা হচ্ছে, বিজয়ওয়াড়া, এই দুটো প্রধান, কারণ অমরাবতীটা এখন নতুন রাজধানী হওয়ার হচ্ছে যেহেতু সকলে এদিকেই ফোকাসটা করছে যে অমরাবতী অ্যাকচুয়ালি কোন নদীর তীরে গড়ে উঠছে। ট্রিবিউটারিগুলো যেগুলো আছে সেগুলো বলেছে রাইট ব্যাঙ্ক কিছু ট্রিবিউটারি আছে, কৌন, ভারনা, পঞ্চগঙ্গা, দুধগঙ্গা, ঘাটপ্রভা, মালভারা। আর লেফট ব্যাঙ্ক কোনগুলো বলা হচ্ছে ভীমা, মুসি, মিনিউ, এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। তো আমরা এখানে কি করেছি, এই জায়গাটাতে দেখিয়েছি, যেটা আমরা পিডিএফ দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তবে এখানে আমরা আরেকটু জুম করে দেখাবো, অর্থাৎ জুম করে চেষ্টা করছি, জুম করে যতটা আপনাকে দেখানো যায়। দেখুন এটা হলো মেন ফ্লো, এটা হলো মেন ফ্লো, এ দেখুন ভীমা, মুসি, এই জিনিসগুলো থেকে আছে, তার মানে এইগুলোকে কিন্তু আপনাকে দেখতে হবে। এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি নেক্সট কাবেরীতে। কাবেরীতে বলা হচ্ছে কি কাবেরী নদী কোত্থেকে সৃষ্টি হয়েছে, কর্ক হিল থেকে সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু কর্ণাটক রাজ্যেই রয়েছে। আর ডিসচার্জ হয়েছে কোথায়, বে অফ বেঙ্গলে। লেন্থ কত, 760 কিলোমিটার। কোন কোন স্টেটে রয়েছে, কর্ণাটক এবং তামিলনাড়ুতে রয়েছে। সুতরাং এরও কিছু ট্রিবিউটারি রয়েছে যেটা আমরা দেখে নেব। কী কী দেখে নেব, সেটা হলো রাইট ব্যাঙ্ক হিসাবে বলা হচ্ছে যে কোনক গঙ্গা, দুধগঙ্গা, মালভারা। আর লেফট ব্যাঙ্ক হিসাবে বলা হচ্ছে ভীমা, মুসি এবং মিনিউ। তো এগুলোও কিন্তু কাবেরীর অ্যাকচুয়ালি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই অনুসারে কিন্তু নাম হয়ে গেছে। এরপরে কিন্তু নর্মদাতে বলা হচ্ছে কি অরিজিন কী, অরিজিন কোত্থেকে এসে অমরকণ্টক হিল মধ্যপ্রদেশে, যেখান থেকে কিন্তু আমরা আগেও দেখেছি যে সৃষ্টি হয়েছে। এরপরে কোথায় এসে পড়েছে, এটা নর্মদা তাপ্তি কিন্তু দেখা গেছে কোথায়,
ওয়েস্ট ফ্লোয়িং রিভার, তার মানে পড়বে কোথায়, এসে আরবিয়ান সিতে, এই কারণে কিন্তু এসে পতিত হয়েছে। এই জন্য লেন্থ কত, লেন্থ দেখা যাচ্ছে 1290 কিলোমিটার। কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে, এটা হলো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এই দুটোর মধ্যে দিয়ে গেছে। আর মেন টাউন যদি বলা হয় জব্বলপুর রয়েছে। ট্রিবিউটারি কোনগুলো, এখান দেখুন একাধিক ট্রিবিউটারি দেওয়া আছে, সেই ট্রিবিউটারিগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে, সুতরাং এখান থেকে টুকে নিতে হবে আপনাকে। আমরা কয়েকটা বলে দিচ্ছি, যে হিরন রিভার, তন্দুরি রিভার, চোরাল রিভার, এইগুলো কিন্তু ছোট ছোট রিভার, কিন্তু এইগুলো থেকে কোশ্চেন আসে। তবে এই পার্টগুলো থেকে, নর্মদা তাপ্তি থেকে মূলত মেন স্ট্রিম থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে। আমরা শুধু সুবিধার্থের মানে জন্যই কিন্তু আপনার স্ক্রিনে কিন্তু এই জিনিসটা দিলাম। তাপ্তি রিভার, তাপ্তিও কিন্তু কি দেখেছি, যে ওয়েস্ট ফ্লোয়িং রিভার, অর্থাৎ কোথায় পড়বে, আরবিয়ান সিতে এসে কিন্তু পতিত হবে। তাহলে এখানেই আমরা যদি দেখি সাতপুরা রেঞ্জ থেকে সৃষ্টি হয়েছে। সাতপুরা কোথায়, এমপিতে রয়েছে, অর্থাৎ মধ্যপ্রদেশে রয়েছে। যে সাতপুরা পর্বত এসে কোথায় পতিত হচ্ছে, খাম্বাদ উপসাগর, যেটা আরবিয়ান সিতে, আরবিয়ান সিতে খাম্বাদ উপসাগর, এই জায়গাটা হলো খাম্বাদ উপসাগর। নর্মদা তাপ্তি দুজনেই কিন্তু খাম্বাদ উপসাগরে পতিত হয়েছে। লেন্থ কত, 724 কিলোমিটার মোটামুটি লেন্থ হয়েছে। স্টেট বলা হচ্ছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এগুলো স্টেট। সিটি নেপানগর, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা শহর, এবং সুরাট, এই দুটোই কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট। এরপর বলা যে ট্রিবিউটারি কোনগুলো, যেগুলো রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি রয়েছে, বেতুল, ঔরঙ্গবতী, গঞ্জল, গমল। আবার লেফট ব্যাঙ্ক হিসাবে বলছে পূর্ণা, ভেগার, গিরনা, বাড়ি, পিঞ্জারা। এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের মনে রাখার জন্য, কারণ প্রথমেই বলেছি নর্মদা তাপ্তি থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে না। এবার বলা হচ্ছে আদার্স ইম্পর্ট্যান্ট যে সমস্ত রিভার আছে সেগুলো যদি দেখে আদার্স ইম্পর্ট্যান্ট রিভার হিসাবে দেখতে যাই, তাহলে সাউথ ইন্ডিয়ান রিভার সিস্টেমের আন্ডারে দেখছি কি, যে এখানে সবরমতী রয়েছে। সবরমতী দেখুন, সবরমতী ছবি দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সবরমতী, এই জায়গাটা দেখুন সবরমতী রয়েছে। সবরমতী যেটা বলা হচ্ছে কি, মেহর হিল থেকে সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু আরাবলি রেঞ্জ রয়েছে, রাজস্থানে রয়েছে আরাবলি রেঞ্জ, সেখান থেকে সৃষ্টি হয়েছে কি এই নদীটা, যেটা সবরমতী। লেন্থ কত, 320 কিলোমিটার। এটা কিন্তু ওয়েস্ট ফ্লোয়িং রিভার, কারণ কি এদিকেই আসছে, খাম্বাদ উপসাগরেই কিন্তু এটা পতিত হয়েছে। ট্রিবিউটারি হাতিমাটি, সেড্ডি এবং ওয়াকুল, অর্থাৎ গোকুল আর কি। এবার মাহি রিভারও যদি দেখি আমরা, মাহি রিভার ঠিক তার নিচে রয়েছে মাহি রিভার। দেখুন এখানে মাহি রিভার রয়েছে। এই মাহি রিভার বলা হচ্ছে কোথা থেকে, বিন্দ রেঞ্জ, নিচে রয়েছে কি বিন্দ রেঞ্জ থেকে কিন্তু সৃষ্টি হয়েছে, যার লেন্থ কত, 538 কিলোমিটার। এটাও কিন্তু ওয়েস্ট ফ্লোয়িং রিভার। এও কিন্তু কি করবে, এসে সেই খাম্বাদ উপসাগরে কিন্তু পড়েছে। এগুলো ইম্পর্ট্যান্ট না হলে কিন্তু যথেষ্ট পরীক্ষায় আসে, অর্থাৎ ইম্পর্ট্যান্ট বলতে প্রধান নদী না হলেও, ইম্পর্ট্যান্ট কথাটা ভুল, প্রধান নদী না হলেও কিন্তু এগুলো পরীক্ষায় আসে। এরপরে বলা হচ্ছে কি লুনি বলতে কি বুঝি, লুনি অ্যাকচুয়ালি কি আন্না সাগর হ্রদ থেকে সৃষ্টি হয়েছে, যেটা রাজস্থানে রয়েছে, সেখান থেকে সৃষ্টি হয়ে, অর্থাৎ এখানে আন্না সাগর, সেখান থেকে সৃষ্টি হয়ে কিন্তু মিশেনি, কোনো সাগরে মেশেনি। কী করেছে, যে এই জায়গাটাতে কচ্ছের রণ রয়েছে, কচ্ছের রণে এসে কিন্তু মিলিত হয়ে গেছে, অর্থাৎ কোনো এসে সমুদ্রে পতিত হয়নি। এই লেন্থ কত বলা হচ্ছে, 482 কিলোমিটার। এটা কিন্তু ওয়েস্ট ফ্লোয়িং রিভার, অর্থাৎ ওয়েস্টের দিকে এগোচ্ছে বলেই কিন্তু তাকে বলে দেওয়া হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। ইম্পর্টেন্ট আদার্স রিভার, যেগুলো কিন্তু নর্থ ইন্ডিয়ান রয়েছে, অর্থাৎ নর্থ ইন্ডিয়ান রিভার হিসাবে কাকে কাকে আমরা পড়বো, দামোদর রিভার সিস্টেম যদি দেখি, সেটা কোত্থেকে সৃষ্টি হয়েছে, ছোটনাগপুর প্ল্যাটো রয়েছে, ছোটনাগপুর প্ল্যাটো থেকে কিন্তু শুরু হয়েছে। এর লেন্থ বলা হয়েছে 2916 কিলোমিটার। দামোদর নদী, যেটা বলা হচ্ছে বাংলার দুঃখ। এবার এখানে আমরা কিছু দামোদর সম্পর্কে যে ধরনের কোশ্চেন আছে দেখিয়েছি। জয়েন্ট হুগলি রিভার ইন ওয়েস্ট বেঙ্গল, দামোদর কী করেছে, ওয়েস্ট বেঙ্গলে এসে হুগলি নদী, যেটা কিন্তু গঙ্গারই অংশ, এসে মিলিত হয়েছে পশ্চিমবঙ্গে। সরো অফ ব্যঙ্গ, বাংলার দুঃখ বলা হয়, অর্থাৎ সরো অফ বাংলা, তো বাংলার দুঃখ বলা হচ্ছে। ট্রিবিউটারি কোনটা, যে সেবনশিরি, ধানসিরি, দিহং, লোহিত, তিস্তা, তোষা, মানস, এগুলো কিন্তু দামোদরেরই পার্ট। এরপরে আমরা এর অংশ হিসাবে তিস্তাটা পড়বো। তিস্তা রিভার সম্পর্কে কি বলা আছে, যে অরিজিন কোত্থেকে সৃষ্টি হয়েছে, নর্থ সিকিম থেকে কিন্তু তিস্তা নদী সৃষ্টি হয়েছে।
এটা ব্রহ্মপুত্র, ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র, অর্থাৎ ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি হিসাবে কিন্তু তিস্তা নদী জয়েন্ট হয়েছে। দেখতে পাচ্ছেন এই নদীটা, আচ্ছা তিস্তা নদী। জলপাইগুড়ি হলো প্রধান তিস্তার পাশে যে সমস্ত শহর আছে, সবথেকে ইম্পর্টেন্ট শহর হলো জলপাইগুড়ি। তো এবার কি করলাম যে আমরা টোটাল মোটামুটি একটা যদি লিঙ্ক দেখি যে ভারতের সমস্ত নদ নদীগুলোকে কিন্তু আমরা এক চান্সে দেখাতে পারলাম। এবং ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ আমরা চেষ্টা করছি আমাদের বেস্ট দেওয়ার। এবং পিডিএফ আপনাদের পরবর্তী সময় কি কি লাগবে না লাগবে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাতে পারেন। আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমাদেরও ভালো লাগবে এবং পরবর্তী সময়ে কিন্তু আমরা ভালো ধরনের ভিডিও নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।